This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দু 2011 থেকে 2026 দক্ষিণ কলকাতার বুক চিরে দাঁড়িয়েছিল গার্ডরেল। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে যেদিন সেই গার্ডরেল সরানো হলো, তার আগের দিনই মুখ্যমন্ত্রী হিসেবে প্রাক্তন হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকে জেনে গেছে, পদ ছাড়ুন আর না ছাড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী নন। সেই দেওয়াল লিখন হয়ে গেছে। অতএব তিনি প্রাক্তন হতেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনে গার্ডরেলও ভ্যানিশ। দেখুন, চিরদিন তো কারুর সমান যায় না। ওই বার্লিনের পাঁচিলের যায়নি, আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গার্ড রেলেরও যাবে না, এটাও তো জানা কথা। কিন্তু যেদিন গার্ড রেলের দিন ফুরলো, সেদিন ঠিক কী কী হলো, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়, জানেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তার বাড়ির সামনে ওই গলিতে নিরাপত্তার খাতিরে ওই গার্ড রেল যে বসবে, এটা খুব স্বাভাবিক বিষয় ছিল। পুলিশ পোস্টিং যে বসবে, এটাও স্বাভাবিক বিষয় ছিল। পুলিশ আজও আছে, কিন্তু সংখ্যা সেটা কমে গেছে অনেকটা। তার মানে এই বর্তমান আর প্রাক্তন এর মধ্যে যে ফারাকটা, সেটা কিন্তু আজকে ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে খুব ভালোভাবে টের পাওয়া যাচ্ছে। বর্তমানের নিরাপত্তার ব্যবস্থা যেরকম হওয়া উচিত, ঠিক সেরকম ব্যবস্থা যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য থাকবে না, এটা পরিষ্কার। এই ততটুকুনি থাকা দরকার আর কি। মানে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই প্রাক্তনের জন্য ঠিক ততটুকুনি নিরাপত্তার ব্যবস্থা থাকা উচিত, যেটুকুনি ওই আমি যেরকম যে কথাগুলো বলি, ওই যেটুকু না বললেই নয়, ঠিক সেই রকম। প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেলে তার বাড়ির সামনে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সেইটুকু নিরাপত্তার ব্যবস্থাই এখন রয়েছে, যেটুকু না রাখলেই নয়। তার ফলে দুটো জিনিস হয়েছে। এক, গত 15 বছরে আজই প্রথম যার হয়ে ইচ্ছে হয়েছে তিনি গটগট করে ওই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে পেরেছেন। একটু ছবি টপি সেলফি টেলফিও কি কেউ তুলেছেন? তুলতেই পারেন। হ্যাঁ, মনে আছে লন্ডনে যখন গেছিলাম, তখন ওই 10 নম্বর ডাউনিং স্ট্রিট, যেখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার থাকেন, সেখানটা কিন্তু তার একটা ওরকম একদম 10 নম্বর লাগানো আছে। সেখানে গিয়ে লোকজনের একটুখানি পারমিশন লাগে, কিন্তু তারপর ঢুকে ওখানে ছবি তুলতে পারেন আর কি। আমিও তুলেছিলাম ঘটনাচক্রে আর কি। এতদিন শাসন করেছিল আমাদের, আমরাও নয় কিছুদিন একটু ওখানটায় গিয়ে একটু ওখানকার প্রধানমন্ত্রী ভাব করে নিই, তখন এরকমই মনে হয়েছিল। তো সে যাক, সে একই জিনিস কি এখানেও হচ্ছে। দেখুন, ওখানে অনেক লোক যাচ্ছেন, গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গেছেন, আমাদের রিপোর্টারও হাঁটতে হাঁটতে গেছেন, ক্যামেরায় ছবি হয়েছে, এই সব কিছুই। এবার দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে পৌঁছলেন, আর বিনা দ্বিধায় বিনা বাধায় সাংবাদিকরা তার মুখের সামনে মাইক্রোফোন বাড়িয়ে দিলেন, বুম বাড়িয়ে দিলেন। এই সব কিছু যেগুলো আজকে হয়েছে, সেগুলো তো এতদিন হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিশেষ কিছু দিন ছাড়া, মানে ওই ধরুন কালী পুজো, ভাইফোঁটা বা কোনো ভিভিআইপি আসার দিন ছাড়া ক্যামেরা তাক করার তো কোনো অনুমতি ছিল না। তৃণমূলের সরকারটা পড়ে যেতেই আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যেতেই সব কিছু আবার সেই আগের মতো, 2011-র আগের মতো হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে ক্যামেরায় ছবি উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা যাচ্ছে দাঁড় করিয়ে দিয়ে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে কি হচ্ছে না হচ্ছে, সেটা তো কাল সারা রাত সোশ্যাল মিডিয়ার দৌলতে দুনিয়া শুদ্ধ লোক জেনেই গেছেন। ওনার বাড়ির পাশেই আবার বিজেপির অফিসও খুলে গেছে। ফলে সেগুলো নিয়ে আর বিশেষ কিছু বলছি না। কিন্তু এই যে প্রায় 1.5 দশক পর দুয়ারে মুখ্যমন্ত্রীর থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুয়ারে সবাই পৌঁছতে পারছেন, তার কারণই হচ্ছে সাধারণ আর অসাধারণের মধ্যে ওই ব্যবধানটা সরে গেছে। ওই বার্লিন ওয়াল ভাঙার কথাটা বললাম না, বার্লিন ওয়ালটা ভেঙে যাওয়ায় পূর্ব আর পশ্চিম জার্মানি যেরকম এক হয়ে গেছিল, ব্যবধানটা ধসে গেছিল, তেমনি গার্ড রেল সরাতেই তৃণমূলের সর্বোচ্চ 2 নেতা নেত্রী আর মানে নেতার জনতা দুইয়ের মাঝখানের যে ব্যবধানটা,
সেটা সরে গেছে। বোঝাই যাচ্ছে যে ক্ষমতায় থাকার সময় দুয়ারে যেরকম সরকার এসেছিল, ক্ষমতা চলে যেতেই জনতা কিন্তু ওই সরকারের প্রধানের দুয়ারে পৌঁছে যাচ্ছে। কয়েক বছর আগে তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলয়ে এক গুরুত্বপূর্ণ সংযোজন ঘটে এই গার্ড রেল। এই গার্ড রেলটি 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর দিন অর্থাৎ আজ এই গার্ড রেলটিকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়। এই গার্ড রেলটি একেবারে পাকাপাকি বন্দোবস্ত কয়েক বছর ধরে চলেছে। এখানে একটি চ্যানেলও করে দেওয়া হয়েছিল হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, এবং এই গার্ড রেলটির পাশেই কর্তব্যরত পুলিশ কর্মীরা থাকতেন, যাদের সঙ্গে কথা বলে তারপর কোনো গাড়ি প্রবেশ করত বা কোনো বাইক প্রবেশ করত এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর ঠিক পরদিন এই গার্ডরেল কিন্তু বন্ধ করে দেওয়া হয়, এবং এই মুহূর্তে হরিশ চ্যাটার্জি স্ট্রিট একদম খুলে দেওয়া হয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিক আগের মতোই এখানে সাইকেল এবং মোটরসাইকেল, অটোও কিন্তু চলছে। যেতে পারতাম, একটু আধটা বলতো যে দাঁড়াও বা কিছু, যাওয়া আসা করতে অনুমতি নিতে হতো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন অনুমতি নিতে হচ্ছে না, না এখন তো সিধা চলে যাচ্ছে। অর্থাৎ গার্ডরেল সরিয়ে দেওয়ার ফলে কাউকে কিন্তু অনুমতির প্রয়োজন পড়ছে না, কোনো অনুমতি নিতে হচ্ছে। এই যে খুব সুন্দরভাবে আসা যাচ্ছে, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। আগে কোনো যে সমস্যা- গার্ডরেল থাকতো তখন কি কর্তব্যরত পুলিশ হ্যাঁ আটকে তো ঢুকতেই দিত না এখানে। এখন খুব সুন্দরভাবে আমরা যাতায়াত করছি, অসুবিধা নেই। দেখুন, যতই কালীঘাটে এই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের চারপাশে নিরাপত্তার বহরটা বা বলয়টা ছোট হয়েছে, ততই কিন্তু একটা উলট পুরাণ দেখা গেছে, জানেন তো। ওই নবান্ন, যেখানে এতদিন তাদের অধিষ্ঠান ছিল, সেই নবান্নের চারপাশে আবার নিরাপত্তা বলয়টা চওড়া হয়েছে, বড় হয়েছে। ভাবছেন তো এটা কীরকম হলো? যেখানে ছিলেন সেই জায়গাটা নিরাপত্তা বাড়লো, অথচ যেখানে আছেন সেখানটা কিছু নেই। উলট পুরাণেরও কিছু কারণ থাকে। কাল বিকেল নাগাদ ওই ভোটের ফলটা যখন মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, সবাই বুঝে গেছেন কোথায় কি হতে চলেছে, তখনই কিন্তু নবান্নে পৌঁছে গেছিল কেন্দ্রীয় বাহিনী। কেন? সবাই কি ভাবছিলেন যে জনগণ যেভাবে বিনা বাধায় ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে চলে যেতে পেরেছে, ঠিক সেরকম নবান্নে গিয়ে গোটা রাজ্যে যেভাবে মানুষজন তৃণমূল সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে, ভোট দেওয়ার পর ওই চায়ের সঙ্গে টায়ের মতো কেউ বাড়তি ক্ষোভটা নবান্নের ওপর কোথাও গিয়ে উগড়ে দিতে পারেন, এটা কি ওই বাহিনীর মনে হয়েছিল? বাহিনীর দায়িত্ব ভোট পরবর্তী হিংসার সময়টাও সামলে ঠামলে রাখা, তা সেইটাই কি নির্বাচন কমিশন ভেবেছিল? তাহলে তো এই প্রশ্নটাও আসবে যে তাহলে তো একইভাবে বিনা দ্বিধায় যেভাবে ওই বাড়ির সামনে, ওই সত্যিকারের বাড়ির সামনে যেখানে তিনি আছেন সেইখানে মানুষ পৌঁছে যেতে পেরেছে, সেখানে তাহলে নিরাপত্তাটা কমলো কেন? এই কেন, এর উত্তরটা আমরা দুভাবে পেয়েছি। 2011 সালে তৃণমূল যখন ক্ষমতা আসে, তখন বাম আমলের বিভিন্ন ফাইল চুরির আশঙ্কা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বামেরা তাদের বিভিন্ন কুকীর্তি আড়াল করতে ফাইল চুরি করতে পারে, এরকম একটা কথা তার মাথায় এসছিল। মানুষের মন তো আসলে, হ্যাঁ, সেদিন ক্ষমতায় এসে যা মনে এসছিল সেটা মুখে প্রকাশও করে দিয়েছিলেন। হয়তো তখন মনে হয়েছিল, এখন মনে হচ্ছে তখন তিনি মনে এক মুখে এক ছিলেন আর কি। এবার তারপর বহুবার তিনি ওই বাম আমলেরটাই বলেছিলেন ব্যবস্থা নিতে পারি, কিন্তু জাস্ট নিচ্ছি না বলে, ওটা সৌজন্য বলে। তখন বারবার অবশ্য আমাদের এই প্রশ্নটা মাথায় এসেছিল যে আচ্ছা সত্যি কথা বলুন তো, যে অন্যায় অবিচার দুর্নীতির কথা বলে আপনারা ক্ষমতায় এসছেন, মানুষজন আপনাদের ক্ষমতায় তো তখন এই জন্য এনেছিল সেগুলোর সব সুরাহা হবে, অথচ তাদের আপনি হঠাৎ করে দয়ালু মন নিয়ে তাদের ছাড় দিয়ে দিলেন। এটা কীরকম হলো? আপনি হয়তো সৌজন্য দেখালেন, হয়তো মনে করলেন যে কাক কাকের মাংস খায় না, হয়তো মনে হলো যে ফেলো পলিটিশিয়ানস তার সতীর্থ রাজনীতিক হোক না অন্য দলের ভিন্ন মতের, কিন্তু তাদের কেনই বা তিনি কোনো রকমভাবে বিরক্ত করবেন? ছাড় দিন। ওই ছিল না ওই 3 ইডিয়টস সিনেমায়, ইগনোর কার, ওই সেরকমই হয়তো তারাও মনে হয়েছিল ছেড়ে দিন।
তিনি সৌজন্য দেখালেন, কিন্তু যাদের বদান্যতায় তিনি ক্ষমতায় এলেন এবং যে দায়িত্ব দিয়ে তাকে সবাই ক্ষমতায় আনলো, তখন তাদের প্রতি কোন সৌজন্যটা তিনি দেখালেন সেই প্রশ্নটা কি তার মাথায় এসেছিল? এবার দেখুন, মুশকিল কি যে ইতিহাস কাউকে ছাড়ে না, জানেন তো। এখন যারা ক্ষমতায় এসছে তাদেরও হয়তো মনে হয়েছে যে তখন যেরকম ওই কথাটা, মানে বামেরা ওখানকার ফাইল টাইল এগুলো সব সরাতে পারে, এই কথাটা তো তার মাথায় এসছিল। তা তখন যখন তার মাথায় সেই কথাটা এসছিল, হয়তো তিনি তারপর পদক্ষেপ কিছু করেননি, কিন্তু এই একই কথা তার মাথাতেও তো আসতে পারে। বাম আমলে বিভিন্ন অভিযোগ যে পরিমাণ উঠেছিল, তার তুলনায় অনেক বেশি অভিযোগ, অনেক বেশি দুর্নীতির অভিযোগ এই তৃণমূল সরকারের বিরুদ্ধে উঠেছে। ফলে তার মাথায় যদি আসে, তিনি যদি ফাইলপত্র সরান, তৃণমূল সরকারের বিভিন্ন দফতরের নথিপত্র যদি সরিয়ে ফেলা হয়, এই আশঙ্কার কথাটা হয়তো সেই পুরনো ইতিহাসকে পড়েই তো লোকে অভিজ্ঞ হয়, তাই না? তো এখনকার যারা সরকারে এসছেন, যারা জিতলেন, তাদের হয়তো মনে হয়েছিল যে এরকম ঘটনা তো ঘটতে পারে, তাই জন্যই এই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। আর 2, মুখ্য সচিব দুষ্যন্ত নাডিয়ালের সই করা একটা নির্দেশিকা, এটাও খুব ইম্পর্টেন্ট। মুখ্য সচিব গতকালই সমস্ত দপ্তরে নোটস পাঠিয়ে বলে দিয়েছেন যে কোথাও কোনো রকম কোনো ফাইল টাইল কেউ যেন না সরান, কোনো কাগজপত্র যেন, সরকারি কাগজপত্র আর কি, সেগুলো যেন নবান্নের বাইরে না যায়, কোনো ফাইল টাইল যেন কপি না করা হয়। এই সমস্ত নির্দেশ খুব কড়াভাবে মানার জন্য তিনি দিয়ে রেখে দিয়েছেন। সমস্ত দফতরের ফাইলপত্রের অডিট করে হিসেব লিখে রাখতে বলেছেন মুখ্য সচিব, যাতে নতুন মন্ত্রিসভা কাজ শুরু করলে তাদের পূর্বসূরিদের কাজকর্মগুলো খতিয়ে দেখতে পারে। মানে দেখার ইচ্ছে তো হতেই পারে যে কী কাজ হয়েছে, অতীতের ওপরেই তো ভিত্তি করে ভবিষ্যৎটা চলে, তাই না? তো হয়তো সেরকমই আর কি। সেক্ষেত্রে যাতে তাদের কোনো রকম অসুবিধে না হয়, তাই জন্যই কি এই যাবতীয় বন্দোবস্তগুলো, এই দুটো কারণেই মনে হচ্ছে, জানেন তো, যে নবান্নে নজর রাখতে, কর্মীদের প্রয়োজনে তল্লাশি করে কাগজপত্র খুঁজতেই এই বাহিনী পাঠানো হয়েছে। দেখুন, কেউ ভাবতে পারেন যে এটা আবার কেন্দ্রীয় বাহিনীর ওপর একটা বাড়তি দায়িত্ব, বাড়তি অ্যাসাইনমেন্ট হয়ে গেল। তারা তো এসেছিলেন ভোট শান্তিপূর্ণভাবে করাতে, ভোটের পর যাতে কোথাও অশান্তি না হয় সেই সব দেখতে, অর্থাৎ ভোটারদের এবং গোটা ভোট প্রক্রিয়াটার নিরাপত্তা সুনিশ্চিত করতে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এই ফাইল চুরি রোখার অ্যাসাইনমেন্টটা, দায়িত্বটা, এটাও কিন্তু এর বাইরে কিছু নয়। বলতে পারেন ফাইলের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার এইটা যখন করা হয়েছে, আমার একটা কথা মনে হচ্ছিল, জানেন তো, কিছু ভেবে, এইসব ভেবেই তো ডেফিনেটলি করা হয়েছে। পরপর যে নির্দেশিকা এবং পদক্ষেপ দুটোকে যদি আপনারা সাজান, তাহলে আপনাদের কি মনে হবে যে একটা অদ্ভুত সন্দেহের চোখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দেখা হচ্ছে? সন্দেহের চোখে দেখা হচ্ছে তো সুনিশ্চিত, নইলে এই নির্দেশও পাঠানো হতো না। কেউ এই সমস্ত করতে পারেন, সরিয়ে ফেলতে পারেন, এরকম যদি সম্ভাবনা না থাকতো, তাহলে এই পুরো ব্যাপারটাকে নিয়ে মুখ্য সচিব এরকম নির্দেশও দিতেন না, আর গোটা নবান্নকে ঘিরে এই বিশেষ বাহিনীকে মোতায়েন করা হতো না। আচ্ছা, এই সন্দেহটা কেন? এবং সরিয়ে ফেলা হতে পারে, এই সন্দেহ প্রকাশের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কি তাহলে চোর বলে সাব্যস্ত করা হলো? দেখুন, গতকাল কিন্তু বিভিন্ন জায়গায় পরাজিত প্রার্থীরা চোর চোর স্লোগান শুনেছেন, কিন্তু নবান্নে পাহারা বসিয়ে বিদায়ী সরকারের ওপরেই এই চুরির সন্দেহটা বসিয়ে দেওয়া হলো কিনা, সেটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ কথা। যদি সেটা হয়, তাহলে কিন্তু বুঝতে হবে যে বার্লিন ওয়াল আর গার্ড ওয়াল, এই দুটো ভাঙার পর ওই সততার প্রতীকটাও ভেঙে হয়তো চুরমার হয়ে গেল, অন্তত সেই প্রচেষ্টাটা, ভাঙার প্রচেষ্টাটা শুরু হয়ে গেল। আশ্চর্য হবার কিছু নেই, কারণ যে পরিমাণ দুর্নীতি এই সরকার করেছে, তখন স্বাভাবিকভাবে হেরে যাওয়ার পরে তারা চেষ্টা করবে ফাইল গায়েব করে দিতে। স্বাভাবিকভাবে সেই জন্য ওখানে সিআরপিএফ দিয়ে ঘিরে রাখা হয়েছে। অবশ্য নবান্নে, দেখুন, নবান্নে অনেক কিছুই তো ঘটছে। নবান্ন থেকে কিছু জিনিস পৌঁছচ্ছে নবান্নে, আর কিছু জিনিস হয়তো চলে আসার ক্ষেত্রে আটকানোর ব্যবস্থা হয়েছে, আর কিছু জিনিস
হয়তো সব থেকে বড় জিনিসটাই হয়তো নিশ্চিতভাবেই নবান্ন থেকে চলে আসবে, মানে আমি সরকারের কথা বলছি, হয়তো সেই ফের লাল বাড়িতেই ফেরত আসবে। তো কি হবে না হবে সেটা আরও পরবর্তী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু খেয়াল করে দেখুন, যেগুলো পৌঁছলো সেগুলো নবান্নে কাল বাহিনী পৌঁছেছিল, আর আজ কি পৌঁছেছে? আজকে পৌঁছেছে গেরুয়া আবির আর গেরুয়া পতাকা। নবান্নের কর্মীরা আজ গেরুয়া আবির খেলেছেন নবান্নে, বিজেপির পতাকা উড়িয়েছেন। ভাবুন তো, এতদিন গত 15 বছর ধরে তৃণমূল সরকারের তাদের জয়ের প্রতীক, তাদের শাসনের প্রতীক হিসেবে এই নবান্নটা দাঁড়িয়েছিল। সেখানে আজকে বিজেপির পতাকা উঠছে। ইতিহাস বড় নির্মম, জানেন তো, কে বানালো, কেন বানালো, এই সমস্ত মাথাতেই রাখে না। আসলে ওই বড় বড় শৃঙ্গ জয়ের পর দেখবেন পর্বতারোহীরা তারা ওই পতাকা ওড়ান, শৃঙ্গে পতাকা গেঁথে দিয়ে আসেন। রাজ্যের এই সর্বোচ্চ প্রশাসনিক শৃঙ্গে পতাকা তুলে বিজেপি আসলে ওই শৃঙ্গ জয়টা স্মরণীয় করে রাখলো। সে যতই পরবর্তী ক্ষেত্রে তারা ওখান থেকে গোটা সরকারটাকেই তুলে নিয়ে আসুক, কিন্তু আজকের জন্য, এই মুহূর্তের জন্য এটাই তো বাস্তব। আর সেক্ষেত্রে রাজ্যে যে দুটো কেন্দ্র থেকে সব থেকে, মানে রাজ্যের যে দুটো কেন্দ্র এই যে এই পালাবদলের ক্ষেত্রটায় সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো বলে মনে করা হচ্ছে, সেই দুটো কেন্দ্র, বুঝতেই পারছেন দুটো কেন্দ্রের নাম কি, নন্দীগ্রাম আর ভবানীপুর। এই দুটো কেন্দ্রের সঙ্গে সঙ্গে এই দুটো কেন্দ্রের জয়ী প্রার্থী তিনিও তো একটা নজির সৃষ্টি করে ফেললেন বললে ধরতে হবে। দেখুন, শুভেন্দু অধিকারীর মতো নজির এই রাজ্যে এবারের ভোটে আর মাত্র একজনের আছে, তিনি হুমায়ুন কবির। মুর্শিদাবাদের নওদা আর রেজিনগরে হুমায়ুন জিতেছেন। এবার সেদিক থেকে দেখলে ওই একসঙ্গে জোড়া জায়গার থেকে ডবল ইঞ্জিন আর কি জেতার ক্ষেত্রে এটা শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে একমাত্র হুমায়ুন কবিরই এটার অধিকারী। বলা ভালো যে এ রাজ্যে সেই দিক থেকে শুভেন্দু অধিকারীর একমাত্র প্রতিদ্বন্দ্বীর নাম এখন হুমায়ুন কবিরই। কিন্তু সে যাই হোক, হ্যাঁ, কয়েক পর্ব আগেই আমি আপনাদের বলেছিলাম যে যদি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান তাহলে ধরতে হবে 2021-এ নন্দীগ্রাম, সেটা ছিল সেন্ট পিটার্সবার্গ, আর এই 26-এ ভবানীপুর, সেটা হলো বার্লিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনাদের মনে আছে রাশিয়া আক্রমণ করেছিল হিটলারের সেনা, কিন্তু প্রবল ঠান্ডায় তাদের পিছু হটতে হয়েছিল। জার্মানরা শেষ পর্যন্ত হতাশ হয়ে সেন্ট পিটার্সবার্গ জয় তো করতে পারেনি, প্রায় 2 লাখের পুরো বেশি মানুষ হয়তো না খেতে পেয়ে ভেতরে ঠান্ডায় মারা গেছিলেন, কিন্তু জার্মানরা ওই শহরটা দখল করতে পারেনি। আর জার্মানরা পিছু হটলেও স্টালিনের তখন রাগ কমেনি, ফলে রাশিয়া পাল্টা সেনা পাঠিয়েছিল বার্লিনে। শুভেন্দু অধিকারী 21-এ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের গড় নন্দীগ্রামে হারিয়েছেন, আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় এসে তাকে হারিয়ে দিলেন। মানে হোম অ্যাওয়ে দুটো ম্যাচেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে একটা কিন্তু অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। মানে একজন ব্যক্তি এরকম পরপর দুবার দুজন, মানে এক মুখ্যমন্ত্রীকে হারালেন, এরকম নজির কিন্তু খুব একটা নেই। ফলে যারা ভাবছিলেন যে ভবানীপুরের গার্ড রেলকে এই যে বার্লিনের পাঁচিলের সাথে তুলনা করছি, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, তাদের মাথায় রাখা উচিত কোনটার সাথে এই যে কোথায় কোন যোগসূত্র বেরিয়ে যাবে না, এটা সবসময় মানে ছট করে চোখে পড়ে না, কিন্তু থাকে অনেক কিছু, তলায় তলায় যোগাযোগ থাকে, যেরকম এক্ষেত্রে আছে, আপনাদের বুঝিয়ে দিলাম। আর যদি আপনি খুঁজতে চান বা দেখতে চান তাহলে এই যোগসূত্র কিন্তু পেয়ে যাবেন। এই যেরকম দেখলেন, ধরুন নবান্নে বাহিনীর বেড়াজালের উদ্দেশ্য ফাইল আটকাতেই কিনা, সেটা নিয়ে বিজেপির অভিযোগের সঙ্গে যারা একমত হতে পারছেন না বা যাদের মনে হচ্ছে বিজেপি তাদের হয়তো রজ্জুতে সর্পভ্রম হচ্ছে, তাহলে তাদের বুঝতে হবে এটা এমনি এমনি কি হচ্ছে, মানে একটা যোগসূত্র কি আছে এই ভাবনা কার্যকারণের মধ্যে। মানে বিজেপি যদি দড়িকে সাপ ভাবে তাহলে কেন ভাবছে, কিছু প্রমাণ কি পেয়েছে? দেখুন, কোথাকার জিনিস পাহারা না দিলে যে কোথায় চলে যেতে পারে, গুরুত্বপূর্ণ দামি সবই তো এই ফাইলপত্র তো কিছু কিছু ক্ষেত্রে প্রভূত পরিমাণ দামি জিনিস, সেটা যে কেউ সরিয়ে ফেলতে পারেন
তার প্রমাণ তো আমরা দক্ষিণ 24 পরগনার জীবনতলায় পেয়েছি। মাঠের দিঘি হাসপাতাল থেকে ব্যাগ ভর্তি সোনা আর টাকা উদ্ধার হয়েছে। ভাবতে পারেন, অভিযোগ উঠেছে যে এই সোনা আর টাকা নাকি পুরো বেআইনি, আর ওই সোনা আর টাকা নাকি ওই হাসপাতালে রেখে এসেছিলেন তৃণমূলের স্থানীয় বুথ সভাপতির ছেলে। এবার তৃণমূল নেতার ছেলে যে হাসপাতালে ব্যাগ লুকিয়েছিলেন সেই অভিযোগটা আবার করেছেন হাসপাতালের চিকিৎসক। এটা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে যদি ধরপাকড় হতে পারে, খোঁজ খবর হতে পারে, এই ভয়ে বাড়ির সোনা দানা টাকা পয়সা মানে যেগুলো বাড়িতে গচ্ছিত ছিল সেগুলো যদি হাসপাতালে পৌঁছে যেতে পারে, তাহলে এই ফাইল পত্র যেগুলো নবান্নে গচ্ছিত রয়েছে বিভিন্ন দফতরে, সেগুলো তাদের ভেতরে লুকিয়ে থাকা বহু দামি গোপন তথ্য সহ অন্য জায়গায় যে পৌঁছে যাবে না তার গ্যারান্টি রয়েছে। আর এই অভিযোগটা সামনে এনেই তো বিজেপির নেতারা বলছেন যে তৃণমূল নেতাদের কোথায় কত বেআইনি সম্পত্তি আছে, কোন সম্পত্তি কোথায় গুপ্তধনের মতো লুকানো আছে, আর কোথায় কে কোন সম্পত্তি পাচার করার চেষ্টা করেন সে খোঁজ শুরু হোক। ফলে কে যে কোথায় কি খুঁজছেন, সত্যি বলছি এটা এই মুহূর্তে বলা এবং বোঝা খুব শক্ত। তৃণমূল আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা লাটে উঠেছে বলেই অভিযোগ করত বিরোধীরা। গ্রামগঞ্জে স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ হাসপাতালগুলো তৃণমূলের পার্টি অফিসে বদলে গিয়েছিল, কিন্তু তা বলে হাসপাতাল তৃণমূল নেতার ব্যাংক। হাসপাতালে ব্লাড ব্যাংক থাকে কিন্তু টাকা গয়না। তৃণমূলের কুঁচো নেতাদের পক্ষে সবই সম্ভব। সরকারি সম্পত্তিকে এতদিন নিজেদের সম্পত্তি ভাবতেন, তাই হাসপাতালের অপারেশন থিয়েটার হয়ে উঠেছিল তৃণমূল নেতার বেআইনি সম্পত্তি রাখার জায়গা। ব্যাগটা যখন পাঠিয়েছিল লক করা ছিল, আমি সত্যি কথা বলছি আমি জানতাম না লকটা কি। আমি লক করা ছিল, আমি লক জানতামই না যে ওটা কি লক আছে, ওর ভেতরে কি আছে আমি আমার কোনো ধারণাই ছিল না। ক্যানিংয়ের জীবনতলার মাঠের দিকে গ্রামীণ হাসপাতাল। শওকত মোল্লার ঘনিষ্ঠ নেতা হোসেন গাজী সরকারি হাসপাতালকে ব্যবহার করতেন নিজের ব্যাংক হিসেবে। অনেকেই জানতেন, টের পেতেন, কিন্তু বলার সাহস ছিল না। কিন্তু ক্ষমতার বদল সাহস দিয়েছে। ঝাঁপিয়ে পড়েছেন এলাকার বিজেপি নেতা নেত্রীরা। যে নেত্রী টাকা উদ্ধারে নেতৃত্ব দিলেন তিনি 12 বছর ঘরছাড়া ছিলেন শওকত মোল্লা হোসেন গাজীর অত্যাচারে। এবার ফিরলেন, আর ফিরেই তৃণমূলের বুথ সভাপতি হোসেন গাজীর হাসপাতাল ব্যাংকের পর্দা ফাঁস করলেন। এই মালপত্র সম্পূর্ণ হোসেন শেখের, কারণ ওনার দলিলপত্র থেকে সবকিছু প্রমাণ করে দিয়েছে এটা হোসেন শেখ। আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, গয়নাগাটি, দলিলপত্র সবই আছে। আমি 12 বছর ধরে ঘর ছাড়া ছিলাম। এই হোসেন শেখ, এই শওকত মোল্লা, এই শহর, এরা আমাকে দ্রৌপদীর মতন বস্ত্র হরণ করিয়েছে। টাকা গয়না জমির কাগজ ছেড়ে নেতা এখন পগার পার। দুর্নীতির রোজগারটা ভোগ করতে পারলেন না। হাসপাতালের ব্যাংকে লালবাতি জ্বলে গেল। দেখুন, বিজেপি যখন তৃণমূলের বিরুদ্ধে চুরির অভিযোগ করছে, তার মানে এটা একটা অ্যাকশন করছে, তার রিয়াকশন কি হবে না? আর নিউটনের সূত্র মেনে সেটাও তো ঠিক একইভাবে বিপরীতমুখী হওয়ার কথা। তৃণমূলও কিন্তু এই একইভাবে সত্যি সত্যি সব বিজ্ঞানসম্মত, এটুকুনি আমরা বুঝেছি। রাজনীতির মতো বিজ্ঞান আর জাস্ট কিছু হয় না, পলিটিক্যাল সায়েন্স বলে না, এই জন্যে বলে। তো তৃণমূলও বিজেপির বিরুদ্ধে একটা চুরির অভিযোগ করেছে। তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি ভোট চুরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ওই ভবানীপুরের গণনা কেন্দ্র থেকে বেরিয়ে, আপনাদের মনে আছে, বিধ্বস্ত অবস্থায় বলছিলেন যে তাকে চুরি করে হারিয়ে দেওয়া হয়েছে। দেখছিলাম আর ভাবছিলাম ইতিহাসের কি অদ্ভুত পুনরাবৃত্তি। হয়তো এগিয়েছে একটু, বলি না স্পাইরাল মুভমেন্ট, একটু হয়তো এগিয়েছে, কিন্তু ফিরে এসছে সেই প্রায় কাছাকাছি ছবিটাই। 5 বছর আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হারের পরেও কিন্তু তিনি এইভাবেই ভোট চুরির অভিযোগ করেছিলেন। তখন বলেছিলেন লোডশেডিং করে ভোটের হিসেবগুলো সব শুভেন্দু অধিকারী পাল্টে দিয়েছেন। এবার আর লোডশেডিংয়ের অভিযোগটা ওঠেনি, কিন্তু একইভাবে তার নির্বাচনী এজেন্টকে মারধর করা, তাকে ধাক্কাধাক্কি করার অভিযোগ করেছেন। তার এজেন্ট
প্রিয়দর্শিনী হাকিম, তিনি আবার একইভাবে বলেছেন যে কিভাবে তার চোখের সামনে ওখানে নাকি প্রভূত পরিমাণ গণ্ডগোল করে মেরে ধরে সব কিছু ফলাফল ইধার উধার করে দেওয়া হয়েছে। মানে হেরে যাওয়ার আগেই তাকে নাকি জোর করে হারানো হয়েছে, এই অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছিলেন। এবার প্রশ্ন হচ্ছে দুটো, সব জায়গায় এতগুলো গণনা কেন্দ্র, সব ক্ষেত্রে একই রকম হলো। এই যে গোটা রাজ্য জুড়ে একটা গেরুয়া ঝড় বয়ে গেল, যেটাকে জনমানুষের জনমতের একটা প্রতিফলন বলে মনে করা হচ্ছে, এবং সেটা খুব অদ্ভুত জানেন তো। হয়তো এক্সিট পোলের ফলাফলগুলো মিলেছে, কিন্তু সত্যি কথা বলতে এরকমও বহু এক্সিট পোল যারা করেছে সেই সংস্থা বলেছিলেন তারা বুঝতে পারছেন না, তাই জন্য তারা করছেন না। অর্থাৎ এটা চুপচাপ ব্যাপার ছিল মানুষজনের মধ্যে, এটা তো বাস্তব। আপনাদের মনে আছে হয়তো বলেছিলাম আমরাও যে বিজেপির দিকেই গোটা ব্যাপারটার পাল্লা ভারী, কিন্তু সেইটা পারিপার্শ্বিক বিভিন্ন কিছু বিশ্লেষণ করে আপনাদের বলছিলাম। কিন্তু মানুষের সরাসরি আগে যেরকম কথা বলতেন, কোনো কথা বলছিলেন, আজকেও দেখুন বাইরে সব চুপচাপ, দেখে মনে হচ্ছে মানুষজন তাদের কাজকর্ম শেষ করে দিয়েছেন, বাড়তি উচ্ছ্বাস টুচ্ছ্বাস কোনো কিছুতে তাদের কোনো মাথা ব্যথা নেই, কাজ হয়ে গেছে। তো যেটা কাজের কাজ করার কথা ছিল সেটা হয়ে গেছে, এই রকম একটা ভাবভঙ্গি। এবার এই রকম যখন চুপচাপ মানুষজন গোটা রাজ্য জুড়ে একরকম ব্যবহার করেছেন, তাহলে গোটা রাজ্য জুড়ে এই অভিযোগটা কি একই রকম? তিনি আর অধিকাংশ তৃণমূল প্রার্থী হারলেন কেন? এটাই কি তার মানে তাদের অভিযোগটাই কি একমাত্র কারণ? সব জায়গায় তো এরকম বলার কোনো জায়গা নেই। তার কারণ এবার নির্বাচন কমিশন যে জায়গাগুলোতেই, মানে সে ভোট কেন্দ্র হোক বা অন্য ভোট কোথায় রাখা হয়েছে ওই ইভিএম মেশিনগুলো, সব জায়গাকে ওই সিসি ক্যামেরা দিয়ে জাস্ট মুড়ে রেখে দিয়েছে। এই ভোটটা হওয়ার আগে অবধি বারবার তারা তো তৃণমূলের তরফ থেকে আদালতের দরজায় গেছেন। তাহলে এবার ভেতরে কারচুপি হয়েছে এই অভিযোগে যাচ্ছেন না কেন এখনো? ছবিগুলো তো সব পরিষ্কারভাবে দেখা যাবে। এটা মাঝে মধ্যে না আসলে এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা রাজনীতির অত্যন্ত একটা সহজাত প্রতিক্রিয়া, অন্তত এই বাংলার ক্ষেত্রে এবং তৃণমূলের ক্ষেত্রে। তার বদলে আমরা যদি একটু বিশ্লেষণ করি এই যেটা বললাম তার মূলে কি থাকতে পারে, তাহলে কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কার বুঝে নেব। তৃণমূলের এই হারের পেছনে রয়েছে তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। 15 বছর ধরে রাজ্য চালানোর পর তৃণমূলের প্রতি বাংলার ভোটারদের বিরক্তি সেটা কিন্তু ফেটে বেরিয়েছে, এবং সেটা শুধুমাত্র হিন্দুদের মধ্যে নয়, হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত ভোটারদের মধ্যেই কিন্তু তৃণমূলের বিকল্প খোঁজার একটা তাগিদ দেখা গেছে। অর্থাৎ যে কেন্দ্রগুলোতে যে সংখ্যক আসনে, ধরুন 56টার মতো আসনে, সেখানে মুসলিম ভোটে এতটাই বেশি, সেটা এই সংখ্যাগরিষ্ঠ তারা, এবং মুসলিম ভোট তৃণমূলের পাশে, তৃণমূলের হয়ে যেভাবে কনসলিডেটেড হয়েছে, একজোট হয়েছে, এবং যেভাবে তারা অতীতে ভোট পেয়ে এসছেন এই মুসলিম ভোটটা, যেটার জন্য মনে করা হতো যে তাদের হারানোই সম্ভব না, সেই ভোটটা ওখানে কিন্তু এবার সেভাবে পড়েনি। যার জন্য যেখানে 56টার মধ্যে 52টা আসনই তৃণমূল জিতত, ধরুন 54টা আসনও জিতেছে হয়তো, কিন্তু সেখানে তারা এবার অনেক কম আসনে জিতেছে। অর্থাৎ মুসলিম প্রধান এলাকাগুলোতেও মানুষ তাদের বিকল্প খোঁজার চেষ্টা করেছেন, যেখানে যাকে পেয়েছেন তাকে ভোট দিয়েছেন। একদিকে তারা কখনো আইএসএফকে ভোট দিয়েছেন, কখনো ওই হুমায়ুন কবিরের দলকে ভোট দিয়েছেন, কখনো কংগ্রেস বা সিপিআইএমকে ভোট দিয়েছেন। অর্থাৎ মুসলিম ভোটও ভেঙেছে এবার, তৃণমূলের ভোট ব্যাংকে ওখানে ভাঙন ধরেছে। এবার দ্বিতীয় দিকটা আসুন, এর পাশাপাশি হিন্দু ভোট একজোট হয়েছে। আপনাদের যেটা বলছিলাম, মুসলিম ভোট যেটা সর্বোচ্চ পড়ার সেটা অতীতে পড়ে গেছে, তারপর এবার কিন্তু এসআইআরের মাধ্যমে বহু মুসলিম নাম এবং ওই যেগুলো ভুতুরে ভোট আর কি, বা বেশ কিছু
ওই পাশ থেকে চলে আসা পরিযায়ী ভোটার আর কি, মানে বাংলাদেশ থেকে যাদের চলে আসতে শুনেছি আমরা এসছেন আর কি, যাদের তাড়ানোর জন্য বা বাছাই করার জন্যই এসআইআরটা হয়েছিল বলে শোনা যায়, সে অনুপ্রবেশকারী আর কি। তো তাদের এবার পত্রপাঠ ছেঁকে দেওয়া হয়েছিল। ফলে আমরা ধরে নিতে পারি যে মুসলিম ভোট সর্বোচ্চ যেটা পড়ার কথা পড়তে পারতো সেটা তো পড়েছিল, কিন্তু তারপরেও যে ওই প্রায় 32 লক্ষ ভোট বেশি পড়েছে। এবার 32 লক্ষ ভোটটাই শুধু নয়, কিন্তু আপনাদের মনে রাখতে হবে অতীতের ভোটগুলোতে মানে 24 পর্যন্ত ছাপ্পার বহুবিধ অভিযোগ আমরা শুনেছি। ছাপ্পাটা হতো না এটা বললে কেউ খুব একটা বিশ্বাস করবেন না, সুতরাং নিশ্চিন্তে বলা যায়। এবার ছাপ্পায় কত ভোট পড়তো এটা বলা সম্ভব না। অতীতের সেই অঙ্ক করার বুদ্ধিতে যদি সেটাকে এক্স বলেও ধরে নেন, তাহলে ওই এক্স সংখ্যক ভোট এবং তার সঙ্গে এই 32 লক্ষ ভোট, এই ভোটটা কিন্তু এবার জেনুইন ভোট বাড়তি পড়েছে এবং এই ভোটের বেশিরভাগটাই তাহলে হিন্দু ভোট ধরে আমাদের হিসেবটা কষতে হবে। এবং এই ক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দুরা জোট বেঁধেছেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি বলে হিন্দুরা চুপচাপ পদ্ম ফুলে ছাপ দিয়েছেন। প্রশ্ন হচ্ছে এভাবে হিন্দুদের জমাট বাঁধার জন্য অনুকূল পরিবেশটা তৈরি হলো কবে আর কিভাবে, কে করলেন? এই উত্তরগুলো খুব মজার, জানেন তো। প্রথম কথা হচ্ছে যে গোটা বিষয়টা কিন্তু একদিনে হয়নি, দীর্ঘ দিন ধরে ধাপে ধাপে এ রাজ্যে বিজেপি এই যে ক্ষমতায় আসা, এটা কিন্তু একদম শূন্য থেকে শুরু করার মতো করে শুরু করেছিল। হরিপদ ভারতীর সময়টা ছেড়েই দিন, তপন শিকদার প্রথম যেবার ওই দমদম থেকে সাংসদ হলেন, সেই প্রথম তো ভোটে একটা শক্তি, একটা আসন জেতার মতো শক্তিও তো বিজেপি দেখাতে পেরেছিল। এবার তারপর এই তপন শিকদারের সময়টা পেরিয়ে তারপর হয়তো তারা বেশ কিছুদিন ওই শক্তি হিসেবে, অঙ্কের হিসেবে বামেদের মতো শূন্য হয়ে গেছিলেন, কিন্তু তলায় তলায় তো কাজটা চলছিল। বামেদের তেজ তখন মধ্য গগনে। এবার লোকজন বলে যে 2000-এর পর, তারপরে এই পোর্শনটা খুব মজার, আমি দেখছিলাম 2000-এর পর থেকে ধাপে ধাপে এ রাজ্যে বিজেপিকে যিনি শক্ত মাটিতে দাঁড় করিয়েছেন তার নাম কি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়। চমকে গেলেন তো? একদম এটাই সব থেকে বড় বাস্তব কথা। প্রথম কথা হচ্ছে অটল বিহারীর মন্ত্রিসভায় তিনি যখন রেল বা কয়লার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলানোর জন্য জয়েন করেছিলেন, তখনই তো এ রাজ্যে বিজেপিকে জোট সঙ্গী করার কথা প্রকাশ্যে ঘোষণাও করে দিয়েছিলেন। তার জোট সঙ্গী তিনি এখানে শক্তি, সেই সুযোগটা বিজেপি তো নিয়েছিল। টুকটুক করে তাদের বিভিন্ন যে জায়গাগুলোতে তারা যে পদ্ধতিতে তাদের ডালপালা ছড়ায় সেইভাবেই ছড়াচ্ছিল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিকে বিজেপির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, এটা তো বিভিন্নভাবে সেটা প্রমাণিত। বিশেষ করে 2011 সালে বাম শাসনের পর তৃণমূল শাসন শুরু হতেই বিজেপি কিন্তু এ রাজ্যে তাদের শাখা প্রশাখা অত্যন্ত দ্রুত গতিতে বিস্তার করেছে। এবং সেক্ষেত্রে ধরুন, এর ছোট্ট একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। 2011-র আগে এখানে আরএসএসের যতগুলো শাখা ছিল, 2011-র পর থেকে আজ পর্যন্ত সেই সংখ্যাটা বিরাট সংখ্যকভাবে বহুগুণে বেড়ে গেছে। এবার প্রাথমিক বেস তৈরি হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে সংঘ পরিবার তারা দেখেছে যে ভালো প্রাথমিক জায়গাটা তৈরি হয়ে গেছে। বিজেপি তারা নিজেদের শক্তি নিয়ে আস্তে আস্তে আত্মপ্রকাশ করছে। হয়তো সংগঠনটা সেভাবে নেই, কিন্তু বিজেপির ধরনটা
সেটা তো তৈরি হয়ে গেছে। একদিকে আরএসএস ছড়াচ্ছে, অন্যদিকে বিজেপিকে শক্ত মাটিতে দাঁড় করানোর জন্য বেশ কিছু তাদের মনোভাবাপন্ন সংঘ, মনোভাবাপন্ন বিভিন্ন সংগঠন, কোনোটা হয়তো ডাইরেক্টলি তাদের সাথে যুক্ত, কোনোটা ডাইরেক্টলি নয়। ধরুন নব্যবঙ্গ বলে একটা সংগঠন, তার দীর্ঘদিন ধরে 2016-17 সাল থেকে সৌমেন পুরকায়স্থ বলে একজন তাদের প্রধান, তার নেতৃত্বে টুকটুক করে কাজ করতে শুরু করেছিল। এরকম বিভিন্ন একাধিক সংগঠন তারা কিন্তু বিভিন্নভাবে বাংলায় কাজ করছিলেন। অর্থাৎ একদিকে তলায় তলায় আরএসএস, আর একদিকে এই সমস্ত বিভিন্ন ছায়া সংগঠন এবং মূল বিজেপি, সবাই ধাপে ধাপে তাদের পায়ের তলার মাটিটা শক্ত করছিলেন, তাদের অবস্থানটা শক্তপোক্ত করছিলেন। এবার অনেকেই বলেন যে এই যে বারবার বিজেপির নেতারা, মানে 21 অব্দিও ধরুন, তারা এমন ভাব করেছেন যে জিতে চলে এলেন প্রায়, ততটা তো হয়নি, ঠিক হয়নি। কিন্তু বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বললে জানা যায় যে তারাও মনে করতেন এখানে কিন্তু অনুকূল পরিবেশটা সেইভাবে তৈরি হয়নি, মানে সময়টা আসেনি। এখানে যদি তারা ক্ষমতাতে চলেও আসেন কোনোভাবে, তাহলে যে তারা সেই যে প্রত্যাশা নিয়ে মানুষ তাদের আনবেন, সেই প্রত্যাশা পূরণের জায়গায় সেই প্রত্যাশাটা পূরণ করতে পারবেন না, সেই জায়গায় যে তারা নেই, সেটা তারা কিন্তু জানতেন। এবং এটা আমরা কখন বুঝতে পারছি? যখন 21-এর পাশাপাশি এবারে বিজেপির যে সার্বিক প্রচেষ্টা ক্ষমতা আসার জন্য, সেই দুটোকে পাশাপাশি রাখেন, 21-এর উদ্যোগ আর 26-এর উদ্যোগ, ফারাকটা পরিষ্কার হয়ে যাবে চোখের সামনে। আসলে তখন পর্যন্ত হয়তো বিজেপি চেয়েছিল যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা থাক। এটা ওই শোকেস, যেরকম শোকেসে কিছু কিছু জিনিস সাজিয়ে রাখা থাকে না, সেটা দেখে আপনার বাইরে জানলা দিয়ে যাচ্ছেন, যে রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন একটা দোকানের কাচের ভেতরে একটা সুন্দর কিছু সাজিয়ে রাখা হয়েছে, দেখে আপনার ভাল লাগলো, আপনি হয় কিনতে ঢুকলেন অথবা গিয়ে আরেকজনকে বললেন যে দেখেছো ওখানে ওদের দোকানটায় খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, আর নতুন এইরকম জিনিসটা দেখলাম না, দুর্ধর্ষ। বিজেপির লক্ষ্যটাও সেরকম ভাবছিল। যখন তারা প্রত্যাশা পূরণের জায়গায় আসবেন তখন তো আসবেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত মানে গোটা দেশের বিভিন্ন জায়গায় তারা বাংলাকে ওই শোকেস হিসেবে ব্যবহার করতেন। দেখো ওখানে বিজেপি সরকার নেই, ওখানে মুসলিম তোষণ করছে বসে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কি অবস্থা হয়েছে রাজ্যটার দেখো। তোমাদের রাজ্যকে যদি তোমরা ওই অবস্থায় নিয়ে যেতে না চাও, আমাদের ভোট দাও। রেখে দেওয়ার মধ্যেও কিন্তু লাভ আছে, এটা রাজনীতি। ফলে আস্তে আস্তে এখানে যেরকম যত বেশি ধর্মীয় মেরুকরণ হয়েছে, বিজেপির পায়ের তলায় মাটি তত শক্তপোক্ত হয়েছে। এবং এখানেই দ্বিতীয়বারের জন্য যত সময় গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তত বেশি করে বিজেপিকে, মানে বলা যায় যে ওই বীজ বোনা হয়েছিল তো, তাতে জল ঢেলে তাদের বিভিন্নভাবে হাওয়া দিয়ে তাদের সুবিধে করে দিয়েছে। কিভাবে? দেখুন, কিছু না, সব কিছু ভুলে যান। এই যে শেষ বেলায় ভোটের আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উক্তিটা, সেই মন্তব্যটা মনে করুন তো, তিনি আছেন বলে বাঁচোয়া, না হলে একটা সম্প্রদায় নাকি জোট বাঁধলে 10 সেকেন্ডে সব তছনছ করে দিত, আরেকটা সম্প্রদায়কে উড়িয়ে দিত। এই মন্তব্য করার পরেই কিন্তু এ রাজ্যের হিন্দু ভোট, মানে যারা খানিকটা দোদুল্যমান থাকেন যে আমরা এরকম মেরুকরণের কথা ভাববো নাকি ভাববো না, আমরা বাঙালিরা সমস্ত ভাবি না, তারা মনস্থির করতে 1 সেকেন্ডও সময় নেননি। তাহলে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছেন বুঝতে পারছেন? ওই হিন্দু ভোটগুলো এইভাবে একজোট হয়েছে বলেই তো এই যে বললাম যে বাড়তি ভোট পড়েছে। এবার হিন্দু ভোটের অধিকাংশটাই একদিকে বিজেপির দিকে গেছে। এবার উল্টো দিকটা দেখুন, মজা হচ্ছে এইটাই। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না যে একটা সম্প্রদায় জোট বাঁধলে তারা এই 10 সেকেন্ডের মধ্যে আরেকটা সম্প্রদায়কে ছাড়খাড় করে দিত। এর মাধ্যমে তিনি নিশ্চিতভাবেই বোঝাতে চেয়েছিলেন মুসলিমদের কথা।
এবার আপনি বলুন, একটা সম্প্রদায় তারা কি চাইবেন যে তাদের একটা এরকম সোজা কথায় হিংসাশ্রয়ী গুন্ডা বলে সরাসরি কেউ তাদের দিকে দাগিয়ে দিক? ভেতরে ভেতরে তাদের কি ক্ষোভ হবে না? আপনি বলবেন কাউকে, কে শুনতে চায় নিজেদের বদনাম? এবং এর সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও কিন্তু একটা দ্বিধার সৃষ্টি হয়েছিল, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়। দ্বিধা কি? তার প্রথম মনে হচ্ছিল আচ্ছা হিন্দু ভোট কি তাহলে আস্তে আস্তে একজোট হচ্ছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিদগ্ধ এবং বিচক্ষণ রাজনীতিক, এই নিয়ে কোনো কথা হবে না। এবং ভোটের রাজনীতিটাকে তার মতো করে বোঝা নেতা বা নেত্রী বাংলায় খুব কম আছে, খুব কম এসছেন। তিনি জনমানুষ কিন্তু পালসটা ধরতে পারেন। তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে হিন্দু ভোট আস্তে আস্তে একজোট হচ্ছে, এবং সেটা বুঝেই তিনি সেখানে ভাগ বসানোর জন্য আস্তে আস্তে ওই জগন্নাথ মন্দির বা মহাকাল মন্দির বা দুর্গা প্রাঙ্গণ বা কিছু কিছু হিন্দুমুখী তিনি উদ্যোগ নিয়ে, সফট হিন্দুত্ব হয়তো, কিন্তু তার মাধ্যমে হিন্দু ভোটের ভাগ বসানোর একটা চেষ্টা করেছিলেন। কিন্তু এইখানেই তার মনের মধ্যে দ্বিধার জায়গাটা এসেছিল। এটা যখনই তিনি করেছেন তার মাথায় কিন্তু একই সঙ্গে রয়েছে এটাতে আবার মুসলিমরা তার নিজস্ব ভোট ব্যাংক, সেটা চটে যাবে না তো। তাই যতবার তিনি হিন্দুদের কোনো বার্তা দিতে গেছেন সেটাকে ব্যালেন্স করার জন্য আবার মুসলিমদের জন্য কিছু বার্তা দিতে হয়েছে তাকে। এর ফলে তার প্রচেষ্টাগুলোর মধ্যে দ্বন্দ্ব লেগে গেছিল, আর তার ফল হচ্ছে দুটো সম্প্রদায়ের মধ্যেই তার উদ্দেশ্য নিয়ে সংশয় দেখা দিয়েছিল। হিন্দুরাও তার এই উদ্যোগগুলোকে বিশ্বাস করেনি, আর মুসলিমদের মধ্যেও কোথাও গিয়ে এই মনোভাবটা জড়ো হতে শুরু করেছিল যে উনি আসলে তাদের ব্যবহার করছেন। আর এর সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা জিনিসগুলো করতে দেবেন না বলেছিলেন সেগুলো সব হয়ে গেছিল। তারা তো দেখেছেন, ওয়াক অফ যে সংশোধনী আইন, সে বিলটা সেটা পাস করতে দেবেন না বলেছিলেন, হয়ে গেছে। এসআইআর হতে দেবেন না বলেছিলেন, হয়ে গেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভটাই মুসলিমদের মধ্যেও বড় হয়ে গেছিল। তারাও তাদের মতো করে একজোট হচ্ছিলেন। অর্থাৎ হিন্দু মুসলিম এই যে মেরুকরণ, এর মাধ্যমে বিজেপির রাস্তাটা যে তিনি প্রশস্ত করে দিয়েছেন, তাদের জন্য যে একদম পাকা রাস্তা তৈরি করে দিয়েছেন। দেখুন, এটা কিন্তু মানতে হবে, তৃণমূল সরকারের আমলে প্রচুর রাস্তাঘাট খুব ভালো হয়েছে। তো নিজেই যে পথশ্রী প্রকল্পে বিজেপির জন্য হাইওয়ে বানিয়ে দিয়েছেন, এটা রাহুল গান্ধী সব থেকে ভালো অভিযোগটা করেছিলেন। যতই জোট সঙ্গী হন, তিনি তো পরিষ্কার বলে দিয়েছিলেন, আসলে জোট সঙ্গী তো মানে জহর চিনতে ভুল করেননি। পরিষ্কার বলে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই, তার তৈরি করা মেরুকরণের জন্যেই বিজেপির এখানে এইভাবে রাস্তা তৈরি করে নিতে বা ঢুকে পড়তে সুবিধা হয়ে গেছে। এইটাই হচ্ছে সব থেকে মুশকিল, এই ধর্ম বা এই ধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে রাজনীতি করার। কারণ এটা আসলে বাঘের পিঠে চড়ার মতো। যে বাঘের পিঠে তিনি চড়েছিলেন, সেই বাঘের পিঠ থেকে নামার উপায় ছিল না তার, এবং মাঝখান থেকে তাকে ঘিরে ধরেছিল দ্বিধা, দ্বন্দ্ব আর সংশয়। अगर ममता जी ने साफ सुथरी सरकार चलाई होती, अगर ममता जी ने बंगाल को पोलराइज नहीं किया होता तो बीजेपी के लिए रास्ता नहीं खुलता। দেখুন, যে সুবিধে মমতা বন্দ্যোপাধ্যায়, যে হাইওয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছিলেন, মানে রাহুল গান্ধীর অভিযোগটা ধরে যদি বলি আর কি, সেটাকে তো পুরো মাত্রায় ব্যবহার করার জন্য এবং তার মাধ্যমে নিজেদের শক্তিটা ঠিক ঠিক জায়গায় পৌঁছে দিয়ে এবার বাংলা দখল করার জন্য বিজেপি যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। দেখুন, সব কিছু সব কথায় প্রকাশ করা হয় না, কিন্তু বেশ কিছু ঘটনা যেগুলো চোখের সামনে ঘটে, সেগুলো দেখে একটু ভাবলে বোঝা যায় যে পরিকল্পনাটা কতটা গভীরে গিয়ে করা হয়েছে। খেয়াল করে দেখুন, একজন বিজেপি প্রার্থীও এবার একা একা তার মনোনয়নটা জমা দিতে যাননি। সব সময় কেন্দ্রীয় স্তরের কোনো নেতা বা মন্ত্রী তার সঙ্গী ছিলেন।
প্রত্যেক প্রার্থীকে ফোকাস করে সেই এলাকার নির্দিষ্ট একটা প্রচার কৌশল তৈরি করতে হয়েছিল। মানে 200টার বেশি যে আসনগুলোকে, মানে যেগুলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ যে আসনগুলোকে বিজেপি টার্গেট করেছিল, তার জন্য তারা আলাদা করে চার্জশিট তৈরি করেছিল, সেগুলো নিয়ে ঘরে ঘরে প্রচার করা হয়েছে। সেই প্রচারের এমন ধাক্কা যে তৃণমূল কংগ্রেস নিজেদের 74 জন বিধায়ককে দ্বিতীয়বার টিকিট দিতে ভরসা করেনি, 15 জনের আসন বদল করতে হয়েছে। এই যে শিরায় উপশিরায় প্রচারটা পৌঁছে দেওয়া, এই যে বিধায়ক ধরে ধরে এলাকায় এলাকায় আলাদা আলাদা চার্জশিট দেওয়া, খুব সম্ভবত এগুলো সব আরএসএসের তৈরি করে দেওয়া কৌশল, এবং এটার সঙ্গে সেটাকে বাস্তবায়িত করার জন্য ওপরে কেন্দ্রীয় স্তরের সরাসরি উদ্যোগ। কারণ এটা কিন্তু কেন্দ্রীয় স্তরের নেতারা খুব ভালো করে বুঝেছিলেন, এই মুহূর্তেও বিজেপির এখানে যা সংগঠন পুরোপুরি তার ওপর ভিত্তি করে যদি এখানে তাদের ওপর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফল আসবে না। তাই তারা তাদের তরফ থেকে পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করা, নিজেদের অতীত ভুল খুঁজে দেখে সেগুলোকে শুধরে নেওয়া, তার জন্য উপযুক্ত পদক্ষেপ করা, এর কোনোটার ক্ষেত্রে কোনো রকম ফাঁক রাখেননি। আর আরএসএস তো রয়েছেই, বললাম যে মোটামুটি যা জানা গেছে আরএসএস প্রায় 2.5 লক্ষ সভা করেছে বাংলায়। এবার বলবেন তো 2.5 লক্ষ সভা কোথায়, কোথাও তো দেখা যায়নি। হ্যাঁ, এবার মাত্র 1 বা 2 জায়গায় হয়তো আরএসএসকে ওই একটুখানি সভা টভা করতে বা মিছিল করতে দেখা গেছে, কিন্তু 2.5 লক্ষ, দেখুন আরএসএসের এক্ষেত্রে হিসেবটা সম্পূর্ণ আলাদা। হয়তো 3 জন দাঁড়িয়ে গল্প করছেন, তার মধ্যে একজন হয়তো দায়িত্ব নিয়ে কথাবার্তাগুলো এমনভাবে আরএসএস পন্থী বা বিজেপির সপক্ষে যে এরকম প্রচারটা করে দিচ্ছেন, এটাও আরএসএসের হিসেবে তাদের সভা। এই কাজগুলো তারা সুনির্দিষ্টভাবে করেছেন। এই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ধরতে পারেন। এই জন্য তিনি অভিযোগ করেছেন বিজেপি ভোট চুরি করছে। না, বিজেপি ভোট চুরি করেনি, বিজেপি চিন্তা চুরি করেছে। সংঘ আর বিজেপির অতি নিবিড় প্রচার মানুষের মন থেকে সব পরিচয় মুছে দিয়ে শুধু ধর্মীয় পরিচয়টা বাঁচিয়ে রেখেছিল। নমঃশূদ্র, রাজবংশী, উচ্চবর্ণ, আদিবাসী সবাই কিন্তু এবার একটাই পরিচয়ে ভোট দিয়েছে, হিন্দু। তাই এসআইআর নাম বাদ যাওয়ার পরেও মতুয়া সমাজ যেরকম বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে, ঠিক একইভাবে গেরুয়া ঝড়ে জঙ্গলমহল ভেসে গেছে। কিন্তু বললাম ওই সেই মেরুকরণটার এমন তুঙ্গে তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার তোষণ নীতির মাধ্যমে, যে তার তোষণটাও একসময় মুসলিমদের কাছে আর বিশ্বাসযোগ্য ছিল না। তার ফলে বিজেপি ঢেলে হিন্দু ভোট পেলেও তৃণমূল তারা মুসলিম ভোট পায়নি পুরোটা। সব মিলিয়ে পৌঁছে গেছে বিজেপি সেই জায়গাটায় যেখানটায় মোটামুটিভাবে 2021-এ তারা টার্গেট করেছিলেন, কিন্তু পৌঁছেছিল তৃণমূল। আর তারা যেখানে পৌঁছেছিলেন অর্থাৎ 77, তার কাছাকাছি নেমে এসে তৃণমূল 80-তে পৌঁছেছে, তারা এখন দাঁড়িয়ে আছেন 207-এ। এবার এই জায়গায় আমার শুধু একটু দেখতে আগ্রহ লাগছে, সেবার 77 ছিল বিজেপি শুরুতে, মানে ভোটের ফলাফল অনুযায়ী 213 ছিল তৃণমূল, কিন্তু তারপর আমরা দেখেছিলাম ওই 77 থেকে লোকজন বিভিন্নভাবে এপাশ থেকে ওপাশে চলে এসে সেই সংখ্যাটা নামাতে নামাতে কোথায় যে নিয়ে গিয়ে ফেলেছিলেন সে আর কর্তব্য না। তো এবার কোন সংখ্যাটা কোথায় গিয়ে আলটিমেটলি পৌঁছয় সেটা দেখার আগ্রহ রইল। हमारा अधिकार हम मोदी जी को नहीं देने देंगे। जो हिंदू को मुसलमान से लड़ाए और मुसलमान को हिंदू से लड़ाए और एक दूसरे के खिलाफ जंग का ऐलान करे, तो जितनी ताकत लगाना है लगा दे, बंगाल का भाईचारा अटूट रहेगा। जो गुंडा का पार्टी है, गद्दार का पार्टी है। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই নিয়মিত ঈদের নামাজে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মার্চে গত ঈদে তাঁর সঙ্গে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিন্দুকেরা প্রশ্ন ছুড়েছিল, এটাই কি রেড রোডের নামাজে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শেষ উপস্থিতি? কে ভেবেছিল 2 মাসের কম সময়ে সেই ঠাট্টাটাই সত্যি হয়ে যাবে? আমাকে তো বলা হয়েছিল ভোট কাটুয়া,
এর মানে কি ওনাদের কি পৈতৃক সম্পত্তি মুসলমান ভোট? আমি বলেছিলাম যে আমার সঙ্গে বেশি পাঙ্গা নিতে যাবেন না, আমাকে বেশি ঘাঁটাবেন না, তাহলে আমি গোটা ঘেঁটে দেবো। সেই ঘেঁটে দিয়েছি। মুসলিম ভোটের একটা বড় অংশ এখনও তৃণমূলের সঙ্গী, কিন্তু মুসলিম ভোটে তৃণমূলের সেই একাধিপত্য আর নেই। প্রমাণ মিলেছে 2026-এর ফলাফলেই। সর্বাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ 54টি আসন। 2021-এ তৃণমূল ওই 54টি আসনের মধ্যে 52টিতে জেতে। 2016-এ 54টি আসনের মধ্যে 36টিতে জয়ী তৃণমূল। ভোট ভাগাভাগিতে বিজেপি জয়ী 12টি আসনে, হুমায়ুনের দল এজেইউপি পেয়েছে 2টি আসন, কংগ্রেস 2টি ও আইএসএফ 1টি আসনে জয়ী। যেসব আসনে মুসলিম ভোট ফ্যাক্টর কিন্তু মুসলিমরা নির্ণায়ক শক্তি নন, সেই সব আসনগুলির অধিকাংশেই হিন্দু ভোট মেরুকরণে বেরিয়ে গিয়েছে বিজেপি। ये मेरा आंकड़ा है ना, वहाँ 5 मुसलमान बूथ था आउट ऑफ 14 जो काउंट हुआ। मुसलमान बूथ में भी टीएमसी को हालत खराब कर दिया नंदीग्राम। मुसलमान बूथ में भी खराब कर दिया। ये मेरा थोड़ा सिग्नल था। मुस्लिम वोट बाइफर्केशन हुआ है, बाइफर्केशन हुआ है, खास करके मालदा, मुर्शिदाबाद, उत्तर दिनाजपुर में बाइफर्केशन हुआ है। और जो साउथ बंगाल और कोच बिहार जो मुस्लिम ज़्यादा टीएमसी को दे रहा है इनिशियली, लेकिन जिस तरीके से 90-95% हुआ था उनका 21 में 24 में, उस तरीके से कंसोलिडेशन नहीं है। কলকাতায় ফিরাদ হাকিম, জাভেদ খান এক পেশে জিতেছেন। উর্দুভাষী এলাকায় তৃণমূলের ভোট অটুট, কিন্তু গ্রামাঞ্চলের বাংলাভাষী মুসলিমদের মধ্যে দ্বিধা দেখা দিয়েছে। তাদের সিংহভাগ এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন, কিন্তু সেই একচেটিয়া ব্যাপারটা আর নেই। দেখুন, অতীতে বিভিন্ন ইস্যু আমরা দেখেছি। অতীতে আমরা যেরকম এই হিন্দু মুসলিম বিষয়টাকে, ধর্মীয় মেরুকরণটাকে খুব উচ্চকিত হতে দেখেছি, এবার কিন্তু সেই উচ্চকিত ব্যাপারটা ছিল না। হয়তো এটা বেশ তৈরি করে মানুষের মনের মধ্যে স্থায়ীভাবে বসে গেছিল, কিন্তু যে জিনিসগুলোকে মনে হচ্ছিল যে এগুলো ব্যর্থ, এগুলোর কোনো প্রভাবই জনমানসে পড়ে না, মানুষজন আজকাল এই ভাবনা চিন্তা করা ছেড়ে দিয়েছে। এত এত লোক চাকরি হারালেন, এত চাকরির দুর্নীতি হলো, 26,000 শিক্ষক চাকরি হারিয়ে ফেললেন। এটা চারটিখানি কথা না তো। খেয়াল করে দেখুন, 26,000, প্রথমে ভাবছিলাম যে 4 জন করে যদি এক একজন পরিবারে থাকে তাহলে কতজন এরকম লাখখানেক তারা হয়তো পরিবার ক্ষতিগ্রস্ত। পরে আপনি যদি ভেবে দেখেন যে একই রকমভাবে ওই চাকরি 26,000 চাকরি পাওয়ার জন্য কত মানুষ, কত হাজার মানুষ প্রত্যাশা করেছিলেন, যারা মনে করেন তাদের জায়গাটা ওইভাবে বেহাত হয়ে গেছিল দুর্নীতির জন্য, বিশাল সংখ্যক হয়ে যাবে। অথচ সেইটা হয়েছে, রেশন দুর্নীতি হয়েছে, বিভিন্ন অভিযোগ হয়েছে, তিলোত্তমা কাণ্ড হয়েছে, মানুষজন রাত দখল করতে নেমেছে, কিন্তু কোনোটারই কোনো প্রভাব আমরা তারপরে যে ভোটগুলো হয়েছে সেগুলোর ওপর পড়তে দেখিনি। এগুলো কিন্তু তৃণমূলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। উপনির্বাচন হোক বা যে নির্বাচন, লোকসভা বা যাই হোক না কেন, কোনো কিছুতে কোনো চিটফান্ড থেকে শুরু করলে কি না হয়েছে, কোনো প্রভাব পড়েনি, দিব্য জিতে গেছে তারা। এইগুলো তৃণমূলকে অদ্ভুতভাবে ওভার কনফিডেন্ট করে দিয়েছিল। কিন্তু এই বলে না, কোনো কিছুই যায় না ফেলা, এইগুলো যে ফেলা যায়নি, এগুলো যে ভোটারদের মনের কোনো না কোনো জায়গায় হয়তো বসেছিল, তারা চাইছিলেন একটা সময়ের অপেক্ষা, পরিস্থিতির অপেক্ষা, সেটা তৃণমূল বুঝতে পারেনি। কেন পারেনি জানেন? কারণ সাম্প্রতিককালে যে জায়গাগুলোর থেকে সাধারণত মানুষজন বুঝতে পারে, পলিটিক্যাল পার্টিগুলো, রাজনৈতিক দলগুলো বুঝতে পারে মানুষের মনের কথাটা, ছাত্র নির্বাচন হয় না, বন্ধ করে দিয়েছেন। ছোটোখাটো যা নির্বাচন হয় বাকি সব, সে পঞ্চায়েত থেকে শুরু করে সমবায় নির্বাচন অবধি সব কিছুতে গা জোয়ারি করা হয়, সন্ত্রাস হয়, কেউ নিজেরা ভোট দিতে পারেন না। তার ফলে তারা টেরই পাননি মানুষের মনের মধ্যে কি উচাটন চলছে। আর যখন টের পেলেন তখন সেই টুকরোগুলো নিপুণভাবে সেলাই করে দিতে পেরেছে বিজেপি। দেখুন, আজ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ছিল, আর সেই বৈঠক শুরুর আগে নরেন্দ্র মোদী আর তার দলের অন্যান্য মন্ত্রীরা আর কি ক্যাবিনেটের, তারা ঝালমুড়ি খেয়েছেন। তৃণমূলকে যে তারা কিছুতেই এই ঝাল সামলাতে দেবেন না, সেটা পরিষ্কার বুঝিয়ে দিতে চাইছেন ওই বিজেপির কেন্দ্রীয় সরকার। আর তখন এ রাজ্যের বিজেপি নেতারা তারাও
হয়তো কোনো জায়গায় সেই ঝালে মরে যেতে যেতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, কারণ এবছর কেন গত কয়েক বছর ধরে তিনি তো নিজের ইচ্ছে মতো দলটা চালিয়েছেন। এবারও প্রার্থী তালিকা তারাই নিজের মতো করেছেন। বেশ কয়েকজন প্রার্থী তারা তো অভিযোগও করেছিলেন যে প্রচুর টাকা আইপ্যাক তাদের কাছ থেকে চেয়েছে বা তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। সর্বশেষ নাম আমি দেখছিলাম মনোজ তেওয়ারি, তো এরকম অনেকেই নাকি চেয়েছেন, এর দেখে অভিযোগ করেছেন। এবার আইপ্যাক তারাও শেষ পর্যন্ত আইপ্যাক নির্ভরতার মাধ্যমে করতে গিয়ে আইপ্যাক তারাও শেষ পর্যন্ত কি করেছে না করেছে কেউ জানেন না, কিন্তু যাবতীয় সার্জারি তাদের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় করে গেছেন। আদিদের সরিয়েছেন, নবীনদের দায়িত্ব দিয়েছেন। ওই বললাম বিপুল সংখ্যক, সব মিলে 89 জন হয় তারা বাতিল হয়ে গেছেন সিংহভাগ। 15 জনের জায়গা বদল সব তো তিনিই করেছেন। এবার জিতলে নিশ্চিতভাবেই তার ক্যারিশমা বাড়ত, কিন্তু এইবার এই হারের পর যাবতীয় তোপ তো তার দিকেই দাগা হবে, এটা তো পরিষ্কার। আর এটা আরও কৌশলে তৈরি করে দিয়েছিলেন বিজেপির দুই শীর্ষ নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারা কিন্তু ধারাবাহিকভাবে এমন করেছিলেন, যেটা তৃণমূলের জন্য সবথেকে বড় শক্তি তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবমূর্তি, সেটা কি তারা পুরো অগ্রাহ্য করে গেছিলেন, আক্রমণই করেননি। কথায় কথায় তারা বলেছিলেন এমনভাবে যে এবার জিতলে অভিষেকই মুখ্যমন্ত্রী হবেন, অন্তত তাকেই ক্ষমতায় বসাবে তৃণমূল। মানে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ যে এক্সিস্ট করেন, অস্তিত্ব আছে, এটাই তারা বুঝতে দেননি। এবং এটা যত বলেছেন তত মানুষজনের মধ্যে গোটা বিষয়টা ঢুকে গেছিল। তাই সেই দিক থেকে এবার কিন্তু পুরো জায়গায় যাবতীয় দলের ভেতরে এবং বিজেপির নেতাদের তোপ তো আছেই, সব কিছু অভিষেককেই সামলাতে হবে। হ্যাঁ, একের পর এক নেতা তারা এবার মুখ খুলতে শুরু করে দিয়েছেন। যেরকম মালদায় বসে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া দলকে একা হাতে শেষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষ একইভাবে বলছেন, শিলিগুড়িতে পাপিয়া ঘোষ একই কথা বলছেন। সবাই পরপর এই অভিযোগগুলো তুলে নিয়ে যাচ্ছে। আমি বললাম মনোজ তিওয়ারি কে নেই। এবার এইটা যে আগামী দিনে আরও বাড়বে এটা কিন্তু নিশ্চিত। এবার উল্টো দিকের চাপটা কি? অমিত শাহ এখানে এসে বলতে শুরু করেছিলেন গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা চ্যালেঞ্জ করেছিলেন যে 4 মে ভোটের রেজাল্ট বেরোনোর পর তিনি বুঝিয়ে দেবেন কে কাকে উল্টো করে সোজা করবে। তার কথায় লোকজন কি ভরসা করতে পেরেছে, নাকি বিজেপি নেতারা উল্টে অভিষেককে মনে মনে থ্যাংক ইউ বলছেন ভোটে জেতার পর? এবার ধন্যবাদ স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ উপহার হিসেবে তারা কি রিটার্ন গিফট দেবেন, সেটা নিয়ে লোকজনের মধ্যে এবং তার দলের মধ্যেও যে এখন সংশয় তৈরি হবে সেটা কিন্তু বলাই বাহুল্য। দলের বিপর্যয় যদি বলা যায় তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। কারণ যে দলটাকে ও নিয়ে গেছে যেভাবে কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে গেলে কর্পোরেট হাউসে চলে না। মুখ্যমন্ত্রীর কোনো উপায় নাই, মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো আটকে রেখে দেওয়া হয়েছে। শুনেছে মমতাদি অনেক, আমিও নিজে হোয়াটসঅ্যাপ করেছি, অনেক সময় মেসেজ করেছি, যা খুশি তাই করেছেন। দল করার ছেলে হোক, দল করার ছেলে না হোক, নিজের কায়েমি স্বার্থ ফুলফিল হলেই করছে। দেখুন, আরও একটা কারণে হয়তো বিজেপির নেতারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে পারে যে তাদের এখন অবধি যা পরিকল্পনা তাতে মুখ্যমন্ত্রী হয়তো শপথ নেবেন 9 তারিখে, অথচ সংবিধান অনুযায়ী 7 তারিখের মধ্যে তো মন্ত্রিসভাটা গঠন করে ফেলার কথা। 2 দিন যেই এক্সট্রা, তার নিশ্চয়ই তার সাংবিধানিক কী কারণ না কারণ কীভাবে করা সম্ভব সেগুলো তারা নিশ্চয়ই খতিয়ে দেখছেন। তার মধ্যে একটা ছিল যে হয়তো রাজ্যপাল, যিনি এখন কেয়ারটেকার মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেই হয়তো অনুরোধ করলেন যে আরও 2 দিন বাড়তি চালিয়ে দেওয়ার জন্য। এবার সেটা কি হতো না হতো সেগুলো তো পরের কথা, কিন্তু মুশকিল হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই পুরো কাজটা সহজ করে দিয়েছেন। সাংবাদিক সম্মেলন করে আজকে তিনি ঘোষণা করে দিয়েছেন যে তিনি ভোটে হারেনি নেই, তিনি বিশ্বাসই করেন না তিনি হেরেছেন, সুতরাং তিনি ইস্তফা দিচ্ছেন না, দেবেনও না, পরিষ্কার করে দিয়েছেন তিনি। এবার ভাবুন,
মমতা বন্দ্যোপাধ্যায় মনেই করছেন না যে তিনি হেরে গেছেন। তাহলে আমরা কি দেখলাম, বাকি সবাই কি দেখলেন, জনমত কি বলছে, এটা নিয়ে সবার মনের মধ্যে তো একটা দ্বন্দ্ব লাগবে এবার, নাকি? এটা তো ওই আউট হয়ে গিয়েও ব্যাট দেবো না, আমি আউট হইনি, এটা বলার মতো অভ্যেস। এটা তো চারপাশে ঘুরে বেড়াচ্ছে আজকাল। নিজেকে এই জায়গায় নিয়ে কেন তিনি নিয়ে যাচ্ছেন, এটা নিয়ে লোকজন তারা সবাই চিন্তা ভাবনা করতে শুরু করেছেন যে এটা কি দরকার ছিল। কারোর তো অনেকটা এখনও এরপরে একটু তার প্রতি, দেখুন বাঙালিদের এটা আছে, কেউ হেরে ঠেরে গেলে তার প্রতি একটা সহানুভূতি তৈরি হয় আর কি। তারা ভাবতে শুরু করেছেন এটা কেন করলেন, এটা তো না করলেই পারতেন। ওদিকে বাকি সবাই তো সংবিধান বিশেষজ্ঞদের কাছে গিয়ে হাজির হয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তিনি বলেন যে তিনি কোনোভাবেই পদত্যাগ করবেন না, তাহলে কি হবে? দেখুন যা করার সেই জন্যই তো আমাদের RN রবি রয়েছেন, তিনি যা করার করবেন সেটা পরিষ্কার। তার বিভিন্ন রকম আইনি প্রভিশন আছে। মোদ্দা কথা, তিনি যে প্রাক্তন হয়ে গেছেন এটাতে কোনো সংশয় নেই, কিন্তু এটা নিয়ে চমকে যাওয়ারও কোনো কারণ নেই, কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো বদভ্যাস। 2001 সালে এবার নয় নেভার বলে ভোটে লড়েছিলেন, কিন্তু বামফ্রন্ট সেবার ব্যাপক জয় পায়। সেবারও কারচুপির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস বিধানসভার প্রথম অধিবেশনটা বয়কট করার কথা ঘোষণা করেছিল। 25 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে ফের কারচুপির অভিযোগ করছেন এবং বলছেন তিনি পদত্যাগ করবেন না। লোকে বলছেন এ তো মহিলা ডোনাল্ড ট্রাম্প, কারণ ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিন্টনের সাথে লড়াইয়ের সময় বলেছিলেন তিনি না জিতলে সেই নির্বাচনে কারচুপি হয়েছে বলে ধরে নিতে হবে। তবে নির্বাচনে হার অস্বীকার করার পথিকৃৎ হচ্ছেন অ্যাডলফ হিটলার। 1932 সালে ওই জার্মান প্রভিন্সিয়াল ইলেকশনে হিটলার মাত্র 37% ভোট পেয়েছিলেন, কিন্তু বিরোধী দল নেতা হওয়ার পরিবর্তে তিনি মামলা ঠুকে দেন, আদালতে গিয়ে কারচুপির অভিযোগ তোলেন, যদিও আদালত সেই মামলাটা খারিজ করে দিয়েছিল। পরের নির্বাচনে নাৎসি পার্টির ভোট ওই 37 থেকে কমে 32% হয়ে যায়, কিন্তু জোট সরকারের উদ্যোগ নিয়েছিলেন এবং দরাদরি করে চ্যান্সেলর হয়ে গেছিলেন হিটলার। তার পরের বছর ফের নির্বাচন হয়, কিন্তু সরকারি ক্ষমতার অপব্যবহার করেও হিটলার বেশি যখন দেখলেন ভোট পাননি, তখন ওই রাইখস্ট্যাগ ফায়ার ডিগ্রি ব্যবহার করে তিনি বিরোধী সব কমিউনিস্ট নেতাকে গ্রেফতার করান আর 1933 সালে সক্রিয়করণ আইন পাশ করান, যার ফলে মানে ওই যে নির্বাচিত সংসদ সেটাকে এড়িয়েই তার রাজ্য চালাতে কোনো অসুবিধা হয়নি। বুঝতে পারছেন, রাজত্ব চালাতে আর কি, সেক্ষেত্রে দেশ চালাতে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এখন করছেন তার মানে সেটা নতুন কিছু নয়। অতীতে তিনি তো বটেই অনেক মহাপুরুষই নির্বাচনের ফলাফলকে অস্বীকার করে ফেলেছেন, তবে আমাদের সংবিধান যারা তৈরি করে গেছেন তাদের সামনে হিটলারের উদাহরণ ছিল, তাই তারা প্রত্যেকটা সরকারের একটা মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর সেই মেয়াদ বা লাইসেন্সের পিরিয়ডটা পেরিয়ে গেলে সরকার অটোমেটিক্যালি পড়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মেয়াদ কিন্তু আগামী পরশু ফুরোচ্ছে, নতুন নির্বাচিত সরকার তৈরি। রাজ্যপাল RN রবিকেও এই পরিস্থিতির জন্যই ভোটের ঠিক আগে বাংলায় নিয়ে আসা হয়েছে। সম্ভবত তা সবাই বুঝে গেছিলেন যে রাজ্যপালের কোনো না কোনো একটা ক্ষেত্রে তার একটা ভূমিকা থাকবে, শুধু মরা সৈনিক করে আসার জন্য তাকে নিয়ে আসা হয়নি আর কি। তো তিনি স্রেফ যেটা করবেন সেটা হচ্ছে বিজেপির পরিষদীয় দলের নেতাকে সরকার গঠনে আমন্ত্রণ জানাবেন। অমিত শাহ চলে আসছেন, কালকেই আমরা জেনে যাব তিনি কাকে ওই পরিষদীয় দল নেতা তৈরি করছেন। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. मुझे खास करके जो बंगाली हिंदू एरिया है चेतला 82 नंबर वार्ड, वो खुल के वोट डाल दिया, और CPM का जो लूज सपोर्टर है, हिंदू सपोर्टर, सब लोग वोट किया। और चेतला में जितना भी बंगाली हिंदू है सब लोग खुल के वोट किया। इसका साथ गुजराती, जैन, मरवाड़ी, हमारी पूर्वांचली, सिख समाज, सब लोग खुल के वोट किया। मैं खास करके
राजस्थान का 8 एमएलए को प्रणाम करता हूँ। राजेंद्र राठौड़ जी का नेतृत्व में ये लोग बहुत काम किया मेरे लिए। और गुजरात से अशोक जी आया था, उन्होंने उनका टीम भी बहुत मेहनत किया है। দেখুন যেটা বলছিলাম যে ছোটবেলায় যে নিয়মটা ছিল ব্যাট যার তাকে আউট করা যাবে না, আউট হলেই ব্যাট নিয়ে চলে যাবে, সেরকমই বায়না আর কি। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কিন্তু ওই ফল ঘোষণার দিনেই ইস্তফা দিয়েছিলেন। আর এবার ইতিমধ্যেই কেরলে পিনারাই বিজয়ন ইস্তফা দিয়েছেন, তামিলনাড়ুতে এম.কে. স্ট্যালিন ইস্তফা দিয়েছেন। সবই ইন্ডিজোটের লোকজন আর কি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গোঁ ধরে বসে আছেন। আর সারা দেশে আমাদের মাথা কাটা যাচ্ছে, হাসাহাসি তো হতোই, আরও বেশি করে হচ্ছে। তবে কবি শক্তি চট্টোপাধ্যায় বেঁচে থাকলে কিন্তু খুব খুশি হতেন। মানে জীবদ্দশায় তৎকালীন রাজনীতি তার হাং রিয়েলিস্টিক কবিতাগুলোর কদর করেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশ্নের আকারে তার সেই কালোজয়ী লাইনটাকেই ছুড়ে দিচ্ছেন, যেতে পারি কিন্তু কেন যাব।